Hi, welcome to all of you. Welcome to Academy of Civil Service. তো বন্ধুরা, আজকে আমরা জিওগ্রাফির একটি বিষয় নিয়ে আলোচনা করব। জিওগ্রাফির প্রথম পার্ট অ্যাবাউট ইউনিভার্স। তো আজকে আমরা ইউনিভার্স নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে অলরেডি আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, আজকে জিওগ্রাফি আমি তোমাদেরকে ডিফাইন করেছিলাম। জিওগ্রাফি কথার অর্থ হচ্ছে জিও মিন্স আর্থ। জিও কথার অর্থ হচ্ছে আর্থ, আর গ্রাফি বা গ্রাফিয়া জিওগ্রাফিয়া থেকে এসছে। জিওগ্রাফিয়া শব্দ থেকে ডিরাইভড হয়েছে, যেখানে গ্রাফি কথার অর্থ হচ্ছে এখানে স্টাডি। ঠিক আছে, জিওগ্রাফিয়া যে ওয়ার্ডটা এসছে জিওগ্রাফিয়া থেকে এসছে। তো জিওগ্রাফিয়া মিন্স জিও কথার অর্থ হচ্ছে আর্থ, আর জিওগ্রাফিয়া কথার অর্থ হচ্ছে স্টাডি। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম দ্য স্টাডি অফ ইউনিভার্স, দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ কল্ড জিওগ্রাফি। তো ডেফিনেশনটা অলরেডি লাস্ট ক্লাসে আমরা পড়ে নিয়েছিলাম। তো লাস্ট ক্লাসে আমি অনেক কিছু ডিসকাসও করেছিলাম জিওগ্রাফি নিয়ে। তো আজকের ভিডিওতে দেখো আমি কী ডিসকাস করছি এখানে। তো আমি বলে দিলাম যে জিওগ্রাফিয়া ওয়ার্ডটা এসে জিওগ্রাফিয়া থেকে। জিও কথার অর্থ হচ্ছে পৃথিবী মিন্স আর্থ, আর গ্রাফিয়া কথার অর্থ হচ্ছে স্টাডি মিন্স পৃথিবী অধ্যয়ন করা, পৃথিবীকে নিয়ে স্টাডি করা, সেটাকে আমরা বলছি জিওগ্রাফি। ঠিক আছে, তো আজকে আমরা জিওগ্রাফির মধ্যে পড়ব কি? আজকে জিওগ্রাফির মধ্যে আমরা পড়ব ইউনিভার্স সম্পর্কে। কী সম্পর্কে বন্ধুরা? ইউনিভার্স সম্পর্কে। এখন ইউনিভার্স কি, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ইউনিভার্স? আমি যদি ডিফাইন করতে চাই, তাহলে ইউনিভার্সকে আমি কীভাবে ডিফাইন করব? তো অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি অনুসারে যদি আমি দেখি, তাহলে ইউনিভার্সকে ডিফাইন করব কিভাবে? আমরা জানি যে ব্রহ্মা সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তো যেহেতু ব্রহ্মাজি বা ব্রহ্মা এই সৃষ্টির রচনা করেছেন, তার জন্য আমরা ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডে আমরা কি বলি? রচয়িতা বলি। বাট আমরা যদি সায়েন্স অনুসারে দেখি, এটা হচ্ছে মাইথোলজি অনুসারে, বাট যদি আমরা সায়েন্স অনুসারে দেখি, তাহলে ইউনিভার্স কথার অর্থ হচ্ছে, আমরা দেখব যেখানে ইউনিভার্সের মধ্যে কিছু আসপেক্ট রয়েছে যেগুলি ভিজিবল, আর কিছু আসপেক্ট রয়েছে যেগুলি ইনভিজিবল। তো আমরা অ্যাকর্ডিং টু সায়েন্স অনুসারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ইউনিভার্সকে আমরা ভিজিবল প্লাস ইনভিজিবল এই দুটো আসপেক্টে ডিভাইড করতে পারি। ঠিক আছে, একটু দেখে নিচ্ছি যে দেখা যাচ্ছে কিনা মোবাইলে। ভিজিবল এবং ইনভিজিবল এই দুইটা আসপেক্ট আমরা ডিভাইড করতে পারি ইউনিভার্সকে। যদি আমরা এই দুইটা আসপেক্টে ডিভাইড করি, ভিজিবল মানে কি? ভিজিবল বলতে আমরা বুঝি ম্যাটার। ভিজিবল কি হবে? ম্যাটার, তাই কি না? আর ইনভিজিবল কি হবে? যেমন এনার্জি। তো এনার্জিকে আমরা বলছি ইনভিজিবল। দ্যাট মিন্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ম্যাটার রয়েছে এবং অল এনার্জি, সবগুলিকে একত্রে আমরা বলছি কি? ইউনিভার্স। দ্যাট মিন্স ইফ আই ওয়ান্ট টু রাইট দ্য ডেফিনেশন অফ ইউনিভার্স, তাহলে আমি কীভাবে লিখব? অল ম্যাটার প্লাস অল এনার্জি, অল ম্যাটার প্লাস অল এনার্জি ইন এক্সিস্টেন্স, যেটাকে বলছি কি আমরা? ইউনিভার্স। অল ম্যাটার প্লাস অল এনার্জি ইন এক্সিস্টেন্স, যেটাকে বলা হচ্ছে কি বন্ধুরা? ইউনিভার্স। এখন ইউনিভার্সের অধ্যয়ন করতে গেলে আমরা কিছু হাইপোথিসিস নিয়ে আমরা আলোচনা করছি, এবং যারা জিওগ্রাফার ছিল তারা কী কী হাইপোথিসিস দিয়েছিলেন সেই বিষয় সম্পর্কে আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো।
প্রথম যে হাইপোথিসিস যিনি দিয়েছিলেন জিওগ্রাফার, ওনার নাম ছিল টলেমি। AD। টলেমি কি হাইপোথিসিস দিয়েছিলেন সেটা আমরা এখন দেখে নেব, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি। টলেমি 143 AD-তে একটা কনসেপ্ট দিয়েছিলেন। কি কনসেপ্ট দিয়েছেন? জিওসেন্ট্রিক থিওরি। লেখো জিওসেন্ট্রিক থিওরি বা জিওসেন্ট্রিক হাইপোথিসিসও বলতে পারি। হয় আর জিও কথার অর্থ হচ্ছে এখানে, জিও কথার অর্থ হচ্ছে এখানে আর্থ, আর সেন্ট্রিক কথার অর্থ হচ্ছে এখানে ইন দ্য সেন্টার। ইন দ্য সেন্টার তার মানে এটার কথার অর্থ কি হলো? আর্থ ইজ ইন দি সেন্টার অফ ইউনিভার্স and all heavenly bodies revolve around it। ঠিক আছে? তো টলেমি কি বলেছিল? টলেমি কি থিওরি দিয়েছিল? টলেমি দিয়েছিল জিওসেন্ট্রিক হাইপোথিসিস বা থিওরি। তো জিও কথার অর্থ হচ্ছে বন্ধুরা আর্থ, আর সেন্ট্রিক কথার অর্থ হচ্ছে ইন দ্য সেন্টার। তার মানে কি? তার মানে হচ্ছে আর্থ ইজ ইন দ্য সেন্টার অফ ইউনিভার্স অ্যান্ড অল হেভেনলি বডিজ রিভলভ অ্যারাউন্ড ইট। এটার মানে কি? আমরা একটু এটা চিত্র অঙ্কন করে দেখে নিচ্ছি। টলেমি বলেছিল আর্থ কি থাকবে? সেন্টারে থাকবে। কি থাকবে? সেন্টার থাকবে। এবং অল হেভেনলি বডিজ বলতে আমরা কি কি বুঝি? হেভেনলি বডিজ বলতে আমরা বুঝি প্ল্যানেটস, স্যাটেলাইটস, স্টার্স। ঠিক আছে? তো টলেমি কি বলছে? টলেমি বলছে আর্থ কোথায় থাকবে? সেন্টারে থাকবে। এবং কার সেন্টারে থাকবে? ইউনিভার্সের সেন্টারে থাকবে। এটা যদি একটা ইউনিভার্স হয়, ইউনিভার্সের সেন্টারের মধ্যে কে থাকবে? আর্থ থাকবে। এবং আর্থকে রিভলভ করবে কে? প্ল্যানেটস, স্যাটেলাইটস এবং মিস হেভেনলি বডিজ কী করবে? আর্থকে রিভলভস করবে। এবং সেই যে হাইপোথিসিস বা থিওরি কে দিয়েছিল? টলেমি, ইন দ্য ইয়ার অফ 143 AD। এবং এই টলেমির যে সিদ্ধান্ত, টলেমির যে এই সিদ্ধান্ত বা হাইপোথিসিস, সেটাকে চ্যালেঞ্জ বা রিপ্লেস করেছে কে? কপারনিকাস। তো আমরা দেখব এখন কপারনিকাস কী থিওরি দিয়েছিল। ঠিক আছে? যখন টলেমি 143 AD-তে এই থিওরি দেন বা হাইপোথিসিস দেন, তার ঠিক 1500 ইয়ার্স পরে, 1500 বছর পরে আমরা দেখব যে কপারনিকাস কী থিওরি দিয়েছিলেন। ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি যে কপারনিকাসের থিওরি বা হাইপোথিসিসটা কী ছিল। লিখে নাও। লেখো এখানে কপারনিকাস। AD। কপারনিকাস কি থিওরি দিয়েছিল? কপারনিকাস যে থিওরি দিয়েছিল সেটা হচ্ছে হেলিওসেন্ট্রিক থিওরি। হেলিওসেন্ট্রিক হাইপোথিসিস বা থিওরি। হেলিওসেন্ট্রিক হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? হেলিওসেন্ট্রিক হাইপোথিসিস বলতে আমরা বুঝি হেলিও কথার অর্থ হচ্ছে কি, আর সেন্ট্রিক কথার অর্থ হচ্ছে কি? সেন্টার অর্থ, কথার অর্থ তোমরা জানো, ইন দ্য সেন্টার। আর হেলিও কথার অর্থ হচ্ছে রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার। তো রিং অফ ফায়ার আমরা কাকে বুঝি? সানকে আমরা বলি রিং অফ ফায়ার। তাহলে কপারনিকাস বলেছিল যে সান কোথায় থাকবে? ইউনিভার্সের মিডলে থাকবে। ঠিক আছে? তো আমরা লিখব যে সান ইজ ইন দি সেন্টার অফ ইউনিভার্স
and all planets revolve around it. লিখে নাও তোমরা একটু বন্ধুরা। Sun is in the center of universe and all planets revolve around it. এই যে থিওরি বা হাইপোথিসিস কে দিয়েছিল? কপারনিকাস বলেছিল সান কোথায় থাকবে? ইউনিভার্সের মধ্যে থাকবে এবং সব প্ল্যানেট কী হবে? আর্থের চারপাশে কী করবে? রিভলভস করবে। ঠিক আছে, তো আমি এখানে একটা পিকচার ড্রয়িং করে দেখে দিচ্ছি। ধরো এখানে সান থাকবে এবং সান কোথায় থাকবে? ইউনিভার্সের মধ্যে থাকবে, সেন্টারে থাকবে। এটা যদি ইউনিভার্স হয়, ইউনিভার্সের সেন্টারে কে থাকবে? সান থাকবে। এবং এই সানকে রিভলভ করবে প্ল্যানেটস, বা আমরা বলতে পারি হ্যাভেনলি বডিজ। আমি সিম্পলি লিখে দিই, যত হ্যাভেনলি বডিজ আছে প্রত্যেকটা হ্যাভেনলি বডিজ সানকে কী করবে? রিভলভ করবে। হ্যাভেনলি বডিজ। নাও যে টলেমি যে থিওরি দিয়েছিল বা হাইপোথিসিস দিয়েছিল, সেই হাইপোথিসিসকে চ্যালেঞ্জ করেছিল কে? কপারনিকাস, এবং এটাকে রিপ্লেসও করেছিল। বাট যখন ইউরোপের মধ্যে, কারণ কপারনিকাস ইউরোপিয়ান ছিল, তো কপারনিকাস যখন থিওরি দিয়েছিল তার আগে, দ্যাট মিনস বিফোর রেনেসার আগে, ইউরোপের মধ্যে রেনেসার পূর্বে রেনেসার আগে ধর্মের যে প্রচলন বেশি ছিল এবং ধর্ম যেটা বলতো সেটি হতো। সেখানে কোনো পলিটিক্যাল বা ইকোনমিক্যাল কোনো প্রবলেম ছিল না। ধর্মের যারা ছিল, ধর্মাবলম্বীরা বা ধর্মের যে লোকরা, তারা যেটাই বলতো সেটাই তাদের এটাই লাস্ট ছিল। এখন কথা হচ্ছে যে টলেমি যে থিওরি দিয়েছিল, এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে বর্ণনা করা হয়েছিল। প্রত্যেকটা ধর্ম সেটাকে সত্যি বলে স্বীকার করেছিল যেটা টলেমি বলেছে। যখন কপারনিকাস এই যুক্তিটা দিলেন বা এই হাইপোথিসিস বা থিওরিটা দিলেন কি হেলিওসেন্ট্রিক, সেটা কোনো ধর্ম এটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। তার জন্য কপারনিকাসকে ধর্মের যে নেতারা ছিল বা ধর্মের মানুষরা যারা ছিল, তারা কি করছে? কপারনিকাসকে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছিল। তো অ্যাজ এ রেজাল্ট কী হলো? কপারনিকাসের ফাঁসি হয়ে গেল। তো একটা কথা বলে না যে মানুষের যদি কোনো কাজ অর্ধ থেকে যায়, হাফ থেকে যায়, তাহলে মানুষে আবার জন্মগ্রহণ করে, মানুষ আবার আবার কী হবে? জন্মলাভ করবে। তো কথা হচ্ছে এখন কপারনিকাস তো মারা গিয়েছিলেন বলতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে ঘটনা কি ঘটে? তারপরে আমাদের যে বিজ্ঞানী যে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করার পরে উনি যে একটা থিওরি দিয়েছিলেন, দ্য থিওরি অফ গ্র্যাভিটেশন। আমরা সবাই জানি একটা গল্প যে নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিলেন এবং সাডেনলি উনি দেখতে পেলেন যে একটা আপেল গাছ থেকে নিচে পড়লো, এবং উনি ভাবতে লাগলেন যে আপেলটা কিভাবে গাছ থেকে নিচে পড়লো বা এটা নিচেই কেন আসলো। তো সেখান থেকে উনি একটা থিওরি দিয়েছিলেন যে থিওরি অফ গ্র্যাভিটেশন, এবং সেই থিওরির উপরে ডিপেন্ড করে সমস্ত যে অন্ধকার যে বিষয়গুলি ছিল, যে ঢাকা যে বিষয়গুলি ছিল, যেগুলি মানুষের কি জানা ছিল না, প্রত্যেকটা জিনিস মানুষের আস্তে আস্তে যারা ওই সময়ে যারা জিওগ্রাফার ছিল তারা আস্তে আস্তে করে বুঝতে লাগলো যে অ্যাকচুয়ালি ইউনিভার্স কিভাবে উৎপত্তি হলো, বা ইউনিভার্স কিভাবে, বা আমাদের যে সোলার সিস্টেম রয়েছে সেটারও আস্তে আস্তে খোঁজ বা রিসার্চ আস্তে আস্তে শুরু হলো। তারপর আমরা দেখব যে কপারনিকাস যে থিওরি দিয়েছিলেন, কপারনিকাসের পরে আমরা দেখব যে কেপলার কি বলেছে। যখন নিউটন গ্র্যাভিটেশনাল থিওরি বা গ্র্যাভিটেশন সম্পর্কে উনি থিওরি দিয়েছিলেন, তারপরে কেপলার ওইখান থেকে একটা কনসেপ্টকে নিয়ে উনি বলেছেন যে কেপলার বলেছে যে আমাদের যে সূর্য রয়েছে বা সান রয়েছে, এটা একটা সোলার সিস্টেমের মধ্যে রয়েছে, এবং ডিউ টু গ্র্যাভিটেশন
মাধ্যমে সমস্ত প্ল্যানেট, সমস্ত যে হেভেনলি বডিজ আছে, প্রত্যেকটা গ্রেভিটেশনের জন্য কী হচ্ছে, সানের চারপাশে রিভলভস করছে। তো সো সেই জিনিসটা আমরা দেখবো এখানে। তারপর আমরা লিখবো কেপলার। লেখো কেপলার। কেপলার কি বলছে, সান ইজ ইন দ্য সেন্টার অফ সোলার সিস্টেম। Center of solar system. Sun is in the center of solar system, and all planets revolves around the sun, and all planets revolves around the sun. তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কেপলার কি বলেছে, the sun is in the center of solar system and all planets revolve around the sun. That means sun কোথায় থাকবে বন্ধুরা, সেন্টার পার্টে থাকবে। দ্যাট মিন্স এটা যদি সান হয় তাহলে এটা কি হবে, সোলার সিস্টেম হবে। সোলার সিস্টেমের মধ্যে কে থাকবে, সান থাকবে, তাই কি না? এবং তাকে আশেপাশে ঘিরে কে এটাকে রিভলভ করবে, প্ল্যানেটস, ঠিক আছে, বা হেভেনলি বডিজ। এখানে প্ল্যানেটস থাকবে বা হেভেনলি বডিজ, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা বা এই যে থিওরিটা কে দিয়েছিল, কেপলার দিয়েছিল। কেপলার কি বলেছিল যে সান ইজ ইন দ্য সেন্টার অফ সোলার সিস্টেম। অন্যরা কি বলেছিল, সান ইজ, কপারনিকাস কি বলেছিল, সান ইজ ইন দ্য সেন্টার অফ ইউনিভার্স। বাট এই থিওরিটাকে কেপলার কি বললেন, যে সান ইজ ইন দ্য সেন্টার অফ সোলার সিস্টেম অ্যান্ড অল প্ল্যানেটস আর রিভলভস অ্যারাউন্ড দ্য সান বা রিভলভস অ্যারাউন্ড ইট। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো। তো আমরা দেখলাম যে টলেমির থিওরিটা দেখলাম বা হাইপোথিসিস। সেকেন্ড আমরা দেখলাম কপারনিকাস। থার্ড ওয়ান আমরা দেখলাম কি, কেপলার। এখন আমরা দেখব উইলিয়াম হার্শেল কি বলেছিল ইউনিভার্স সম্পর্কে। আমরা পড়ছি কি, দ্য স্টাডি অফ ইউনিভার্স, ঠিক আছে। ইউনিভার্স আমরা ডিফাইন করলাম। নাও উই আর স্টাডিং, যেটা আমরা স্টাডি করছি ইউনিভার্স সম্পর্কে। আমরা দেখবো এখন উইলিয়াম হার্শেল। লেখো উইলিয়াম হার্শেল কি থিওরি দিয়েছিল। উইলিয়াম হার্শেল কি থিওরি দিয়েছিল। উইলিয়াম হার্শেল বলেছিল আমাদের যে সোলার সিস্টেম, ইট ইজ এ পার্ট অফ মাচ লার্জার সিস্টেম কল্ড গ্যালাক্সি। লিখে নাও। উইলিয়াম হার্শেল বলেছিল আওয়ার সোলার সিস্টেম is part of much larger system called galaxy, ঠিক আছে। উইলিয়াম হার্শেল কি বলেছিল যে আমাদের যে সোলার সিস্টেম রয়েছে এটা একটা পার্ট। কার পার্ট? এটা গ্যালাক্সিরই একটা পার্ট। সাপোজ একটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এটা যদি সান হয় সেন্টারে, তো সেন্টারকে কেন্দ্র করে, সানকে কেন্দ্র করে কে থাকবে, সোলার সিস্টেম, এবং সোলার সিস্টেমকে কেন্দ্র করে কে থাকবে, আমাদের গ্যালাক্সি, ঠিক আছে। তার মানে কি, আওয়ার সোলার সিস্টেম ইজ এ পার্ট অফ মাচ লার্জার সিস্টেম কল্ড গ্যালাক্সি। গ্যালাক্সিরই একটা পার্ট কি, বিশাল বড় একটা পার্ট হচ্ছে সোলার সিস্টেম, ঠিক আছে। এবং যার কেন্দ্রে কে আছে বা যার সেন্টারে রয়েছে কি, সান। সেই যে থিওরিটা কে দিয়েছিল, উইলিয়াম হার্শেল, ঠিক আছে বন্ধুরা। নেক্সট আমরা যার সম্পর্কে পড়ব, দিস ওয়াজ দ্য হাইপোথিসিস, দিস ওয়াজ দ্য থিওরি অফ উইলিয়াম হার্শেল, ঠিক আছে। তো আমরা টলেমি দেখেছি, কপারনিকাস, কেপলার এবং উইলিয়াম হার্শেল, ঠিক আছে। নেক্সট আমরা লিখব
আশা করি তোমরা বুঝতে পারছো। আওয়ার সোলার সিস্টেম ইজ পার্ট অফ মাচ লার্জার সিস্টেম কল্ড গ্যালাক্সি। এটা যদি একটা গ্যালাক্সি হয়, ঠিক আছে, তার মধ্যে কে থাকবে? সোলার সিস্টেম থাকবে, এবং মিডলে কে থাকবে? সেন্টারে কে থাকবে? সান থাকবে। সেটা কে বলেছিল? উইলিয়াম হার্শেল। নেক্সট, আমরা দেখব এডউইন পি হাবল কি বলেছিল। এডউইন পি হাবল কি বলেছিল আমরা দেখব। এডউইন পি হাবল বলেছিল যে আমাদের যে ইউনিভার্সের ক্রমাগত বা কন্টিনিউয়াসলি কী হচ্ছে? এটা এক্সপান্ড হচ্ছে, ঠিক আছে। আওয়ার ইউনিভার্স কন্টিনিউয়াসলি এক্সপান্ডেড, ঠিক আছে। ইউনিভার্স র্যাপিডলি এক্সপান্ডেড। এবং সেই যে থিওরিটা কে দিয়েছিল? এডউইন পি হাবল। এডউইন পি হাবল কি বলেছিল? ইউনিভার্স র্যাপিডলি এক্সপান্ড। আমাদের যে ইউনিভার্স রয়েছে এবং এই ইউনিভার্স কী হচ্ছে? ক্রমাগত কী হচ্ছে? এক্সপান্ড হচ্ছে। এডউইন পি হাবল কি বলেছিল? যে আমাদের যে ইউনিভার্স রয়েছে সেটা কন্টিনিউয়াসলি এবং র্যাপিডলি কী হচ্ছে? এটা এক্সপান্ড হচ্ছে, ধীরে ধীরে এটা ক্রমাগত কী হচ্ছে? এক্সপান্ড হচ্ছে, ঠিক আছে। সো এই থিওরিটা কে দিয়েছিল? এডউইন পি হাবল। এবং কিসের উপর ভিত্তি করে তিনি এই কথাটা বলেছিলেন? সেটা হচ্ছে আমরা বলতে পারি কোন গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে বা কিসের উপর ভিত্তি করে তিনি এই কথাটা বলেছিলেন? উনি বলেছিলেন ডপলার ইফেক্ট। আমরা পড়ব ডপলার ইফেক্টের মধ্যে যখন আমরা রেড শিফট থিওরি পড়ব, এই রেড শিফট থিওরি থেকে এডউইন পি হাবল এটার উপরে ভিত্তি করে উনি বলেছিলেন কি? আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডের বা ইউনিভার্সাল ক্রমাগত কী হচ্ছে? ক্রমাগত এটা এক্সপান্ড হচ্ছে, এটা আস্তে আস্তে বাড়ছে ক্রমাগত। এবং সেই যে হাইপোথিসিস বা সেই যে থিওরি, এটা কে বলেছিল? এডউইন পি হাবল। তো আমরা আজকের দিনে দেখলাম ইউনিভার্স সম্পর্কে। তো আমি তোমাদেরকে বললাম, আমি এখানে একটু লিখে দিচ্ছি, অনেকে ভাববে জিওগ্রাফি শব্দটা এসছে জিওগ্রাফিয়া থেকে। আমি এটা প্রথম ক্লাসই বলেছিলাম, তবে আজকে বলে দিলাম। জিও কথার অর্থ হচ্ছে আর্থ, আর গ্রাফিয়া কথার অর্থ হচ্ছে স্টাডি, ঠিক আছে। দ্যাট মিনস দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ কল্ড জিওগ্রাফি, ঠিক আছে। নেক্সট আমরা দেখলাম ইউনিভার্স সম্পর্কে। অ্যাকর্ডিং টু সায়েন্স যদি আমরা দেখি, তাহলে ইউনিভার্সকে আমরা ডিফাইন করতে পারি কীভাবে? আমরা বলতে পারি অল ভিজিবল অ্যান্ড ইনভিজিবল। দ্যাট মিনস ভিজিবলের মধ্যে ম্যাটার চলে আসবে, এবং ইনভিজিবল যেটাকে আমরা দেখতে পারি না সেটাকে বলা হচ্ছে এনার্জি। তাহলে অল ম্যাটার প্লাস অল এনার্জি ইন এক্সিস্টেন্স ইজ কল্ড ইউনিভার্স। এখন হোয়াই ডু উই স্টাডি ইউনিভার্স? কেন আমরা ইউনিভার্সকে স্টাডি করব? তার মধ্যে আমরা দেখলাম প্রথম টলেমি 143 এডিতে উনি যে থিওরি দিয়েছিলেন জিওসেন্ট্রিক থিওরি। সেকেন্ড আমরা দেখলাম কপারনিকাস কি হ্যালিওসেন্ট্রিক থিওরি দিয়েছিলেন, সেটা আমরা বুঝতে পেরেছি আজকে। তারপরে দেখলাম ক্যাপলার একটা থিওরি দিয়েছিল, সেটাও আমরা দেখতে পেলাম যে আমরা ক্যাপলার নিউটনের যে থিওরি অফ গ্র্যাভিটেশন, এখান থেকে উনি কনসেপ্টটা নিয়ে আসলেন যে আমাদের সান একটা সোলার সিস্টেমের ঠিক কেন্দ্রে রয়েছে, এবং প্রত্যেকটা প্ল্যানেট কী করছে? তার গ্র্যাভিটেশনের জন্য সানকে কী করছে? রিভলভ করছে, ঠিক আছে। আমরা এখানে দেখেছিলাম। তারপর আমরা দেখলাম যে আমরা উইলিয়াম হার্শেলের কনসেপ্ট দেখলাম, থিওরি দেখলাম। তারপর আমরা দেখলাম এডউইন পি হাবল কী বলেছিল? আমাদের যে ইউনিভার্স ক্রমাগত বাড়ছে বা র্যাপিডলি কী হচ্ছে? এক্সপান্ড হচ্ছে। এটা উনি কিসের উপর ভিত্তি করে বলেছিলেন? কোন গ্রাউন্ডের উপরে? ডপলার ইফেক্টের মধ্যে আমরা কনসেপ্টটা যেটা পড়বো এটা হচ্ছে রেড শিফট থিওরি, সেটার উপর ভিত্তি করে উনি বলেছিলেন আমাদের ইউনিভার্স ক্রমাগত এক্সপান্ড হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এখানে রাখবো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে ডিসকাস করব। তো আজকে এখানে রাখছি। নেক্সট ভিডিওতে আমরা রেড শিফট থিওরি পড়বো, স্ক্যাটারিং সম্পর্কে পড়বো, ঠিক আছে। অনেক কনসেপ্ট রয়েছে নতুন, এগুলো নিয়ে আমি চর্চা করব। তো আজকে এখানে রাখবো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট।